শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজনে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। একদিনে দেশের জন্য দুই সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। আর করোনা পরিস্থিতিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার নেবে না সরকার। অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তদন্ত করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দীর্ঘদিন পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নামল এককে। ২৪ ঘন্টায় ৭ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৬৫০। সিলেটে শূন্যের দিকে ছুটছে করোনা শনাক্তের হার। মৃত্যুহীন দিনে আক্রান্ত শনাক্ত মাত্র ৬ জন, সুস্থ হলেন ৮১ জন। সিলেট নগরীর নয়া সড়ক কালাবাড়ি রাস্তা সুরক্ষা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের তৎপরতায় একই দিনে দুটি সুখবর পেয়েছে বাংলাদেশ। শুক্রবার যুক্তরাজ্য ও বাহরাইন থেকে এসেছে সেই সুখবর দুটি। সুখবরের প্রথমটি হচ্ছে বাংলাদেশের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এর ফলে বাংলাদেশে করোনার ২ ডোজ টিকা দেওয়ার সনদ নিয়ে গেলে সেটি যুক্তরাজ্যে গ্রহণ করা হবে। অন্য সুখবরটি হচ্ছে করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিচ্ছে দেশটি। রোববার ১০ অক্টোবর থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা। ছুটির দিনে সকালে পাওয়া এই দুই সুখবরের আনন্দে উদ্বেলিত বাংলাদেশ। বিশেষ করে প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের হিল্লোল। জানা গেছে বাংলাদেশ থেকে করোনা টিকার ২টি ডোজ নিয়ে গেলেও যুক্তরাজ্য তা গ্রাহ্য করত না। ২টি ডোজ সম্পূর্ণ করা ব্যক্তিদেরও দেশটিতে গিয়ে বাধ্যতামূলকভাবে হোটেল বা হোম কোয়ারেন্টিনে ১০ দিন থাকতে হতো। এ সময়ে তাদেরকে দুবার করোনা পরীক্ষার সম্মুখীনও হতে হতো। যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টিন এবং করোনা পরীক্ষা ব্যয়বহুল। বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদের এজন্য গুনতে হতো বড় অঙ্কের টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্য যাতে বাংলাদেশে ২ ডোজ টিকা গ্রহণের সনদের অনুমোদন দেয় এ বিষয়ে বিশেষ মনোযোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গেল মাসে যুক্তরাজ্য সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এছাড়া বিষয়টির দিকে নজর রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন ডক্টর মোমেন। এরই পরিপ্রেক্ষিতে এসেছে সুখবর। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় জানায়, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল থেকে কার্যকর হবে। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন, সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টিনে অথবা কোভিড-১৯ প্রিপ্রস্থান পরীক্ষার প্রয়োজন পড়বে না। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া উচিত। টিকা নেওয়ার প্রমাণ হিসাবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন করতে হবে। তবে যারা ২ ডোজ টিকা না নিয়ে যুক্তরাজ্যে যাবেন তাদেরকে হোটেল বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। হোম কোয়ারেন্টিন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। এদিকে করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বাংলাদেশকে রেড লিস্টে রেখেছিল। ফলে দেশে ছুটিতে আসা বাহরাইন প্রবাসীরা ফিরতে পারছিলেন না। এ নিয়ে হাজার হাজার প্রবাসী ছিলেন শঙ্কার মধ্যে। কারো কারো ভিসার মেয়াদ ফুরিয়ে আসছিল। তাদেরকে ঘিরে ধরছিল অনিশ্চয়তার আধার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাহরাইন প্রবাসীদের এই নিশ্চয়তা কাটাতে জোর তৎপরতা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বাহরাইন সরকারের দায়িত্বশীলদের সঙ্গে একাধিকবার কথা বলেন তিনি। এরই ফল হিসেবে আজ বাহরাইন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশকে রেড লিস্ট বা লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে দেশটিতে যেতে আর বাধা থাকলো না বাংলাদেশিদের। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান,
করোনা পরিস্থিতিতে ইস্যুতে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। 10 অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ, ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। ই কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অন্তত 20,000 ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি, তাহলে তাদের ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করেছে সরকার। তিনি আরও বলেন, সরকার চায় ই কমার্স প্রতিষ্ঠান ভালো করুক। এখন পর্যন্ত 10 থেকে 12টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেখানে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে, তবে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়াও বিশ্ববাজারে চিনির দাম বেশি হওয়ায় দেশে এর প্রভাব পড়েছে বলেও জানান মন্ত্রী। দীর্ঘদিন পর করোনায় মৃত্যু নামল এককের ঘরে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গেল 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। আর এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,654 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 645 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,61,463 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 814 জন। আর এ পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 15,22,591 জন। গত 24 ঘন্টায় 23,204 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 23,302টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.77%। দেশে এ পর্যন্ত মোট 99,14,916টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 15.75%। প্রতি 100 জনের সুস্থতার হার 97.51% এবং মৃত্যুর হার 1.77%। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 3 জন এবং নারী 4 জন। এ সময় ঢাকায় 3, চট্টগ্রামে 3 ও রংপুরে 1 জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে অব্যাহতভাবে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। সংক্রমণের হার ক্রমেই ছুটছে শূন্যের দিকে। সর্বশেষ 24 ঘন্টায় সংক্রমণের হার 1% নিচে নেমে এসেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ছিল 0.80%, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই 1,168 আছে। এর আগের 24 ঘন্টায়ও করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এখন পর্যন্ত যারা করোনায় মারা গেছেন তাদের মধ্যে সিলেট জেলায় 976 জন, সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 746 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন মাত্র 6 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 0.80%। নতুন শনাক্ত হওয়া 6 জনের মধ্যে সিলেট জেলার 2 জন ও মৌলভীবাজারের 4 জন। সুনামগঞ্জ ও হবিগঞ্জের কেউ আক্রান্ত শনাক্ত হননি। সিলেট বিভাগে এর আগের 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 2.29%। এছাড়া বুধবার 1.11% ও মঙ্গলবার 1.15% ছিল শনাক্তের হার। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,689 জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,685 জন, সুনামগঞ্জের 6,242 জন, মৌলভীবাজারের 8,123 জন ও হবিগঞ্জে 6,639 জন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 81 জন। আর সব মিলিয়ে বিভাগে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,461 জন।
তিনি আরও জানান, বর্তমানে ৪২ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট নগরীর নয়া সড়ক কালাবাড়ি রাস্তা রক্ষা, সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর নয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়। নাহিদ আহমেদের সভাপতিত্বে ও মতিউর রহমান শিমুলের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নয়া সড়ক কালাবাড়ি এলাকায় কয়েক শতাধিক পরিবার বসবাস করছে। যুগ যুগ ধরে স্থানীয় লোকজন এই রাস্তা ব্যবহার করে আসছেন, কিন্তু একটি মহল ওই রাস্তাটি নিজেদের দাবি করে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করছে। বক্তারা জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তাটি রক্ষা, সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।